ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা প্রদানের রায় প্রত্যাহার করে নিল হাইকোর্ট। বিব্রত সংশ্লিষ্ট বিচারপতি। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এবং শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। টানা বর্ষণে ভোগান্তিতে নগরবাসী। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে ৪ আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। জানা যায়, গত ৪ আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন। কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকার কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার সকালে জামিন পান তিনি। এর আগে রোববার এক মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন মামলায় আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ ৫ জনকে পৃথক ২ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজও থেমে থেমে চলছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে তৈরি হয়েছে অতিরিক্ত যানজট। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিতে রাজারবাগ, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, পল্টন, মতিঝিলের বিভিন্ন সড়কে রাস্তায় পানি জমে গেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি বেড়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী ২ দিন বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে বঙ্গোপসাগরের গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকা সহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকবে। ৯ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১২০ মিলিমিটার, কক্সবাজারে ১১৪ মিলিমিটার এবং ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ার রমনাথহাট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দবিরুল ইসলাম। গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা হাবিবুল ইসলাম ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দবিরুল ইসলাম এবং তার সহযোগী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এছাড়া ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাহবুব আলম নামের এক শিক্ষার্থী নিহত হন। সেই ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর আদালতে একটি মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা।
সেই মামলায় দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত 2:30টার দিকে দবিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুরে পৃথক স্থানে 2 জনকে হত্যা করা হয়েছে। একজনকে গলা কেটে আর অপরজনকে পিটিয়ে হত্যা করা হয়। গেল রাতে জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় একটি সেলুনের ভেতরে আবু সাইদ নামে এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়। নিহত পোশাক শ্রমিক নেত্রকোনার দুর্গাপুরের আলমপুর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। এই ঘটনায় ওই সেলুনের নরসুন্দরের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও জেলার কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর এলাকায় 50 বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় মনির হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে নিহতের পরিবার। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ঘাতকদের ধরতে পুলিশের অভিযান চলছে। এবারে দুর্গাপূজার খবর। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নারায়ণগঞ্জের শেষ মুহূর্তে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মন্দির এবং মণ্ডপ প্রাঙ্গণে নানা আকার আর ঢঙের দুর্গা দেবীর মূর্তি বানানো হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে সব মিলে 213টি মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। থাকবে আমাদের পূজারা যেন প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরভাবে হোক, কোনো যেন ঝামেলা সৃষ্টি না হোক। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য যথারীতি আমাদেরকে সেই প্রটেক্ট দেয়। মাকে যেন দর্শন করার জন্য সবাই আসতে পারে। যদি আইনশৃঙ্খলা তেমন ভালো থাকে এবং সুস্থভাবে যেন আমাদের পূজাটা সম্পন্ন করতে পারি। নিশ্চিত নিরাপত্তার সাথে পূজাটা সুসম্পন্ন করার ব্যাপারে পুলিশ সদা তৎপর এবং আগের চেয়ে আমাদের নিরাপত্তা এবার আরো বাড়ানো হবে। এখন এটা কতজন দেওয়া হবে সেটা এখনই আমি বলবো না, তবে বাড়ানো হবে নিরাপত্তা আরো বেশি। আমি মনে করি না যে আসলে কোনো ঝুঁকি রয়েছে, কারণ আমরা ঝুঁকি মুক্তভাবে যাতে দুর্গাপূজা তারা পালন করতে পারে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে প্রতিটি মণ্ডপের এগেনস্টে বিপরীতে আমরা বরাদ্দ দিয়েছি, যেটি সরকার প্রতি বছরই দিয়ে থাকে। পূজার যে 2-3 দিন খুব গুরুত্বপূর্ণ, ওই সময়টাতে আগেই আমাদের কিছু আমরা যারা এই ধরনের সমস্যা করতে পারে, সন্দেহভাজন যাদেরকে সন্দেহ করা হবে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। শারদীয় দুর্গাপূজার জাঁকজমক প্রস্তুতি চলছে কিশোরগঞ্জেও। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ করে এনেছে শিল্পীরা। কোথাও কোথাও শুরু হয়েছে রঙের প্রলেপ দেওয়া। রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে দুর্গতিনাশিনী দুর্গার আবয়ব। দুর্গার সঙ্গে স্থান পাচ্ছে কার্তিক এবং গণেশের মূর্তিও। সব মিলিয়ে চারিদিকে সাজ সাজ রব। ভক্তদের আশা, শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা। তার আশীর্বাদে সুখী, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি চলছে। জেলা ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে। গঠন করা হচ্ছে নানা রকম কমিটি। আয়োজকরা বলছেন, প্রশাসনের সহযোগিতা এবং নির্দেশনায় নিরাপত্তা সহ সব দিক মাথায় রেখে পূজার প্রস্তুতি নিচ্ছেন তারা। খুবই গুরুত্ব সহকারে চলছে। মা দুর্গার নিকট আমাদের এই প্রার্থনা, উনি পৃথিবীর সকলকে ভালো রাখুন। তবে আমাদের যে স্টাফ নিয়ে আমরা যে কাজ শুরু করছি, 9 তারিখে পূজার আগেই দিনরাত পরিশ্রম করে আমরা সব কাজ সুসম্পন্ন করব এই আশাই করছি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের সার্বিক প্রস্তুতি যেটা আমরা রেখেছি, আমাদের সব জায়গায় নিশ্চিত নিরাপত্তা থাকবে। গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা মহিদুল ইসলাম। বিভিন্ন হোটেল, রিসোর্ট, বাসাবাড়ি থেকে শুরু করে ঘর সাজাতে শৌখিন প্রেমীদের মধ্যে মহিদুলের হস্তশিল্পের বেড়েছে কদর। তার এই উদ্যোগ অনেক উদ্যোক্তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে। গাইবান্ধা থেকে সাইফুল ইসলাম সাগরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে বামনডাঙ্গা ইউনিয়নের রামধন এলাকা, যেখানে তরুণ উদ্যোক্তা মহিদুল নিজ বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্প কর্নার নামে একটি হস্তশিল্পের ঘর, যেখানে নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশের ওপর খোদাই করা দৃষ্টিনন্দন ছবিসহ শোভা পাচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন শোপিস, গ্লাস, মগ, কেটলি, উপজাতীয় হুকা, ফুলদানি, কলমদানি সহ বিভিন্ন রকমের জিনিসপত্র। বাদ পড়েনি নারী সৌন্দর্যের অলংকার, কানের দুলো। উদ্যোক্তা মহিদুল ইসলাম জানান, বাবার কাছ থেকে শিখেছেন এই শিল্প। এখন লোকবল ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই শিল্প আরও সম্প্রসারিত করবেন তিনি। বাঁশ দিয়ে এমন কিছু নেই যে তৈরি করা সম্ভব না, বাঁশের আর কি যাবতীয় সামগ্রী তৈরি করা সম্ভব এবং সেগুলো ব্যবহার উপযোগী। তো আমার চাই যে আমাদের প্রোডাক্ট দেশে এবং দেশের বাইরে সুনাম অর্জন করবে। স্থানীয় ও দর্শনার্থীরা জানান, দৃঢ় সংকল্প আর ইচ্ছাশক্তির মধ্য দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন মহিদুল। তাকে দেখে আগ্রহী হচ্ছেন আরও অনেক বেকার যুবক। এটা দিয়ে ব্যাপক কর্মযোগ্য সৃষ্টি করতে পারবে, যার মাধ্যমে এলাকার বেকারত্ব দূর হবে। আর এই বাঁশ শিল্প ইতিমধ্যে সারা দেশে, আমাদের এলাকাতে বটে এবং সারা দেশের ব্যাপক সাড়া জুগিয়েছে। বাঁশ শিল্প যেখানে হারিয়ে গিয়েছে সেখানে উনি নতুন করে সেটাকে আসলে তৈরি করে আমাদের সামনে দাঁড় করিয়েছে। বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরির এই শিল্পের সম্প্রসারণে সহযোগিতা করার কথা জানান সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি তারা এখানে আরও উদ্যমী লোক বা আরও আগ্রহী লোক পাওয়া যায়, সেখানে দল গঠন করে 20 জন বা 30 জনের এরকম দল গঠন করে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এলাকায় কর্মসংস্থান ও এই বাঁশ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার দাবি এই উদ্যোক্তার। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শেষ করব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চোখ হারানো এক যোদ্ধার করুণ পরিণতির খবর জানিয়ে। শরীরে বিদ্ধ হয়েছে পুলিশের 64টি ছড়াগুলি, এর মধ্যে 46টি বের করা হলেও বাকিগুলো রয়ে গেছে শরীরেই। বুলেটের আঘাতে চলে গেছে চোখের দৃষ্টিশক্তিও। বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নরসিংদীর যুবক নয়নের কথা। 18 জুলাই জেলার জেলখানার মোড় এলাকায় পুলিশের বর্বরতার শিকার হন এই টাইলসের দোকানে কাজ করা যুবক। তবে অবিশ্বাস্য হলেও সত্য, অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না 24-এর গণ অভ্যুত্থানের এই যোদ্ধার। নরসিংদী থেকে সিদ্দিকুর রহমান ইমনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আনোয়ার রাজ। এখন আমি চলতে পারি না, বাসায় আজকে 2-3 মাস যাবত বসা। আমার মাথার ভিতরে এখনো 18টা গুলি রয়ে গেছে। নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের শিলমান্দি গ্রামে বাড়ি মোহাম্মদ নয়ন মিয়ার। লেখাপড়া বেশি দূর পর্যন্ত না করতে পারলেও টাইলসের দোকানে কাজ নিয়ে অল্প বয়সেই পরিবারের হাল ধরেছিলেন। গত 18 জুলাই নরসিংদীর জেলখানা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয় নয়ন। বর্তমানে খুব চলা খুবই কষ্ট, সে চলতেই পারে না। বর্তমানে প্রায় অনেক বুলেটে তার শরীরে এখনো থেকে যায়। তো ও হচ্ছে খুব গরিব সাধারণ মানুষ, টাকার অভাবে আমরা চিকিৎসা করতে পারি নাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে আমার স্বামীকে তাড়াতাড়ি অসুস্থ করে দিক। ঘটনার দিন আন্দোলনে গিয়ে নয়ন শরীরে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন সড়কে। তার শরীরে লাগা ছড়রাগুলির 64 থেকে 46টির মতো কণা তার শরীর থেকে বের করা হয়। গুলি লেগে বর্তমানে একটি চোখে দেখতে পান না নয়ন। আমার যতটুকু সম্ভব ছিল আমি টাকা থেকে রাজধানী থেকে চিকিৎসা করাইছি। এখন আমি বাড়িতে আহত হয়ে পড়ে রয়েছি, আমাকে কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। এখন আমার সরকারের কাছে দাবি আমার জন্য ভালো উন্নত মানের চিকিৎসা করায় আমার জন্য খেয়াল রাখা হয়। পরিবারের সদস্যরা জানান, অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না নয়ন। আমার ছেলে অসুস্থ, হাত থেকে দুর্বল, গুলি খাওয়া, পরিবার টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারি না। আমার ছেলের দুনোটা চোখ নষ্ট হয়ে গেছে। সরকারের দাবি আমার ছেলেরা আপনারা পারেন সহযোগিতা করবেন। আমার এলাকার মানুষও দিছে, চিকিৎসা করছি, এই চিকিৎসা হয়েছে না, আরও চিকিৎসা করতে হইব। এদিকে চিকিৎসকরা বলেন, এখনই চিকিৎসা করা না হলে তার অবস্থার আরও অবনতি হতে পারে। চোখের মধ্যে কোনো সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের হসপিটাল যেহেতু চোখের ডাক্তার নাই, সেটা ঢাকা মেডিকেল কলেজে হলেই ভালো। এবং আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের কনসালটেন্ট সাহেব, সার্জারি কনসালটেন্ট, উনি বলেছেন তার চিকিৎসা দ্রুত করা উচিত। এবং সেই হিসাবে সে হয়তো আমার মনে হয় যে যেহেতু উনি দেখেছেন, ওনাকে বলছেন দ্রুত চিকিৎসা শুরু করার জন্য, তার দ্রুত চিকিৎসা করে নেওয়াই তার জন্য ভালো। নরসিংদী জেলার বিত্তবানরা এবং সরকার যদি তার দিকে সদয় দৃষ্টি দেয়, তাহলেই দ্রুত সুস্থ হয়ে সে পরিবারের হাল ধরতে পারবে। টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছেন না এখন। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।
শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা প্রদানের রায় প্রত্যাহার করে নিল হাইকোর্ট, বিব্রত সংশ্লিষ্ট বিচারপতি। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এবং শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস, আবহাওয়া অধিদপ্তরের টানা বর্ষণে ভোগান্তিতে নগরবাসী, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।